দেখবেন অধিকাংশ হিন্দি ভাষাভাষী রাজনীতিবিদ থেকে সবাই পশ্চিম বঙ্গাল। আরে পশ্চিমবঙ্গ উচ্চারণ করাটা কি খুব কঠিন? বাঙালিরা অন্তত সবকটা রাজ্য তো পরিষ্কার করে উচ্চারণ করতে পারে। নেতা আসছে পশ্চিম বঙ্গাল। পশ্চিম বঙ্গাল বলে কোনো রাজ্য কি ভারতে আছে? কিন্তু প্রশ্নটা হচ্ছে, কিছুতেই বলা যাচ্ছে না ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম সিং হয় কি করে। এটা তো ইচ্ছাকৃত নয়। কি অনেক বলবেন চালাকি করা যায়, এটা তো অনুপ্রাণিত ঘটনার অনুপ্রেরণা। সব ঘটনা অনুপ্রেরণা হয় না। এটা ফিকশনাল করুন, তার মধ্যে আপনার সেই লিবার্টি থাকতে পারে না। ঐতিহাসিক ঘটনার বিকৃতি হলেই এটা ভয়ঙ্কর একটা স্পর্শকাতর দিক যায়। স্বাভাবিক নানাভাবে প্রশ্ন আসছে যে বলিউডের বা বিভিন্ন জায়গা থেকে বারবার করে এই ধরনের বিষয় কেন আসে। বাংলা বাঙালির হিন্দি উচ্চারণ নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, দক্ষিণ ভারতের উচ্চারণকে নিয়ে অনেক হয়েছে। এই সমস্ত কুকীর্তিগুলো তো বলিউড স্থাপন করেছে। বিভিন্ন প্লেক্সগুলোতে হিন্দি ছবির আধিক্য, কেন এটা হবে? কোন রাজ্যে এটা হয়? কেন বাংলা ছবি দিয়ে কি বাণিজ্য করা যায় না? বেঙ্গল ফাইলস নামে সেই ছবিটা নাকি আসছে। স্বাভাবিকভাবে 2026-এ পরিস্থিতি হচ্ছে নির্বাচন, এবং বাংলাদেশ থেকে শুরু করে এখানে ভারতীয় জনতা পার্টি, আরএসএস, যেমন তৃণমূল কংগ্রেসকে বলে মুসলিমদের তোষণ করছে। সিয়াসত কি সিয়াহি মে ঘুল গয়া। এদের ধিক্কার জানাবার মতো শক্তি আমার অবশিষ্ট নেই, তাই ক্ষমা করবেন, মাফ করবেন। গত ভিডিওতে কেসরি 2 নিয়ে আমি যা বলেছি তাতে অনেকে এটা বলেছেন যে অক্ষয় কুমারকে কেন টানেননি। একটা সেই হিরো, বক্স অফিস কাঁপানো নাম, তার নামটাও আনা উচিত। আসলে সিনেমার যে ইতিহাস, আদপে তো এটাকে একটা সিনেমা হিসাবে দেখব, যদিও এখনকার সিনেমা হচ্ছে অনেকটাই কর্পোরেট এবং মেকানিক্যাল। কীরকম কর্পোরেট? এই কারণেই বলছি যে সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, যেমন ডাইরেকশনাল ডিপার্টমেন্ট, পোস্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট, এডিটিং ডিপার্টমেন্ট, তারপর সেকেন্ড ইউনিট, ফার্স্ট ইউনিট, নানাভাবে বিভক্ত। তার আগে হচ্ছে রিসার্চ টিম, অর্থাৎ কোনো একটা বিষয়কে নিয়ে যারা রিসার্চ করেন সেই রিসার্চ টিম থাকে। অর্থাৎ গোটা বিষয়টা ডিভিশন অফ লেবারের মতো অনেকটা ডিভিশন করা থাকে। কিন্তু তাহলে মাধ্যমটাকে আমরা কি বলবো? সিনেমার পরিচিত যে মাধ্যম এটাকে বলাই হতো ডিরেক্টরস মিডিয়াম। অর্থাৎ পরিচালক কি চাইছেন সেটা হচ্ছে পর্দায় ফুটে ওঠে, এবং এই ক্ষেত্রে নির্মাতা যিনি হন তাকে প্রযোজক বলা হয়। অত্যন্ত জনপ্রিয় প্রযোজক, শুধুমাত্র প্রযোজনার কারণে তাদের নাম ইতিহাস বিখ্যাত হয়ে রয়েছে। এটা তো হচ্ছে সিনেমার ইতিহাস, কিন্তু ইতিহাসের তো ইতিহাস ধরে কেউ বসে থাকে না, বিবর্তন হয়। তেমনি সিনেমারও বিবর্তন হয়েছে। বিবর্তনের পর আজকের বলিউডের এই চেহারা। এবং বলিউডে অনেকেই বলে থাকেন বলিউড যখন এই ধরনের ঐতিহাসিক বিষয় নিয়ে ছবি করতে যায়, প্রায় 50% কেসে এরকম হচ্ছে তারা বিপর্যয় ঘটা, মানে লেদরে ফেলে, বাংলায় যাকে বলে। এবং এই লেদরে ফেলাটা অনেক ক্ষেত্রে হয়, ছোটোখাটো একটা মিস্টেক হয়ে গেল। আসলে একটা সময় ছিল তখন রিসার্চ বলে টিম ওরকম কিছু ছিল না, হয়তো পরিচালকের একটা ভুল হয়ে গেল, অনেক ক্ষেত্রে এরকম হতো। কিন্তু এখন রিসার্চ টিমের একটা ভূমিকা থাকে। এইসব বিষয়গুলো কেন আমি উত্থাপিত করিনি, এটা অনেকেই প্রশ্ন করেছেন। আর এই বিষয়টাকে নিয়েই আজকে সে কারণে দ্বিতীয় পর্ব। আসলে সব পর্বে, একই পর্বে সবটা যদি এসে যায়, অনেক ক্ষেত্রে সেটা হয় না, কেন একটা লেংথ আর ডিউরেশনের একটা ব্যাপার থাকে। সিনেমার ক্ষেত্রে একটা লেংথ ডিউরেশন অত্যন্ত বড় বিষয়। যারা ধরুন ছবি করতে চান বা যারা সিনেমা করতে চান, যারা এই ভিডিওটা দেখছেন, একটা বিষয় মাথায় রাখবেন, বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালগুলো রয়েছে, বিভিন্ন সেন্সর বোর্ডে রয়েছে, সেখানে কিন্তু লেংথ স্পেসিফাই করা থাকে। অর্থাৎ সেন্সর বোর্ডে আপনি একটা 2 ঘন্টা 2.5 ঘন্টার ছবি আপনি সেন্সর বোর্ডে ছাড়পত্র পেতে পারেন, কিন্তু এটা সমস্ত স্বীকৃত যেগুলো কম্পিটিটিভ ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে আপনি এন্ট্রি নাও পেতে পারেন। ফলে নানা রকম ভার্সন হয়। অনেকে ছবি বানান, ছবি বানিয়ে ওটা রিলিজ করে তারপর আরেকটু বেশি শ্যুট করা থাকে,
তারপর ওটা সিরিজ আকারে আসতে পারে, বা হচ্ছে পার্ট 2, পার্ট 1, নানাভাবে এটা হয় জনপ্রিয় যদি হয়। ঠিক তেমনিভাবে একটা যদি উপন্যাস থাকে এরকম, ধরুন আপনি 1920 সাল থেকে 1947 সাল একটা বড় সময়সীমা, এই সময়সীমা নিয়ে কেউ ধরুন সিনেমা করতে যাবেন, অবভিয়াসলি গান্ধীজির প্রসঙ্গ আসবে, অবভিয়াসলি ওয়াবি আন্দোলন, সেটা ভারতের রাজনীতিতে গভীর প্রভাব ফেললো কীভাবে, বা দ্বিজাতি তত্ত্ব, নানা রকম বিষয় আসতে পারে। ঠিক তেমনিভাবেই এই কেসরি 2তেও নানা রকম বিষয় অবতারণা করা হয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপর ছবি হলো, নিশ্চয়ই ব্যাকড্রপে এই ঘটনাটা এসছে, এবং এই ক্ষেত্রে নামটাকে পরিবর্তন করা হয়েছে। ঘটনা এক, ঘটনার মধ্যে ছায়া আছে, আর এখানেই হচ্ছে এক ধরনের চালাকি, যে চালাকিগুলো খুব বিশুদ্ধ মতে একদম ইন্টেনশনাল চালাকি বলে অনেকে মনে করছেন। এবং এরকম তো হতে পারে যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলুন বা ভারতের সিনেমার ইতিহাস, আমি যদি পাশাপাশি দুটোকে রাখি, তাহলে দুটোকেই যদি বলি বাংলা বাঙালির শ্রেষ্ঠ অবদান, ভুল বলবো? কেন বলছি বলুন তো এই কথাটা? স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে পরে আসছি, এই নিয়ে বিস্তৃত বলা যায়, অনেক ক্ষেত্রে কেউ আবেগদীপ্ত হবে, আমিও প্রথম পর্বে অনেকটা আবেগদীপ্ত হয়েছিল, একটা ক্রোধ তৈরি হয়েছিল। কিন্তু আজকে সমস্ত কিছুকে সংবরণ করেও আমি কথাটা বলতে চাই, ভারতীয় সিনেমা আন্তর্জাতিক কবে হলো? 1930 শতকের আপনি ভারতীয় সিনেমা পর্যালোচনা করুন, দেখবেন বেশিরভাগই মিথোলজিক্যাল ছবি। 40-এর দশকে একটু একটু করে সামাজিক ছবি আছে, সবে তখন নির্বাক থেকে সবাক হচ্ছে সিনেমা, এরকম একটা পর্যায়। স্বাধীনতা উত্তর সিনেমা সম্পূর্ণ বদলে গেল। প্রথম অবশ্যই নাগরিক সিনেমাটা ঋত্বিক কুমার ঘটকের, যেটা জ্বলন্ত সমস্যা, এবং দেশভাগের উপর হিন্দু বাঙালি একটি ফ্যামিলি, সে কিভাবে এসে উদ্বাস্তু হয়ে জীবন সংগ্রাম করছে, বাবা ছেলের একটা সম্পর্ক। অসাধারণ এই সিনেমাটা কিন্তু সেই সময়কালে মুক্তি পায়নি, হয়তো তাহলে এটাই হতে পারত একটা মাইলস্টোন সিনেমা। কিন্তু যেটা মাইলস্টোন হলো সেটা অবশ্যই পথের পাঁচালী। 1954 সালে যখন পথের পাঁচালী রিলিজ করলো, কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে একটি সেরা হিউম্যান ডকুমেন্টারি হিসাবে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল। গোটা পৃথিবী জানলো যে ভারতবর্ষে চলচ্চিত্র তৈরি হয়, যে ভারতবর্ষ ইংরেজ শাসনাধীন ছিল, এবং বাংলা সিনেমার মাধ্যম দিয়ে ভারতীয় সিনেমা আন্তর্জাতিক দুয়ারে প্রবেশ করলো। তখন বলিউড কোথায়? বলিউডে তারপরের ইতিহাস তৈরি হচ্ছে, তার পেছনে শ্রদ্ধেয় বিমল রায়ের একটা অবদান রয়েছে। আপনারা নিশ্চয়ই 2 বিঘা জমিন সিনেমা দেখেছেন, বলরাজ সাহানির মধুমতি দেখেছেন, এবং সেই আমলে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার চিত্র পরিচালক ছিলেন মুম্বাইতে, এবং তার হাত ধরে ঋষিকেশ মুখার্জি, অনেকেই গেছেন বাংলা থেকে, সলিল চৌধুরী মিউজিক ডিরেক্টর হিসাবে, হেমন্ত মুখার্জি, যিনি হেমন্ত কুমার নাম নিয়ে তিনি জনপ্রিয় হয়েছিলেন। মুম্বাইতে তখন একটা প্রচলিত ধারা ছিল, যদি পদবি এই ক্ষেত্রে হয়, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে, মেইন স্ট্রিম বিতর্কে আসেনি, পরে অবশ্যটা চেঞ্জ হয়েছে। আপনি দেখবেন 50-60-এর দশকে এরকম অনেক কুমারকে পাবেন, মানে তৎকালীন সময়ে সঞ্জীব কুমার, যিনি গুজরাটের মানুষ, কিন্তু তিনি কুমার ব্যবহার করতে হচ্ছে, কিন্তু বাকি সবার করতে হচ্ছে না। এবং 70-80-র দশক থেকে হিন্দি সিনেমার ক্ষেত্রে হিন্দুদের ধরুন কোনো বিয়ের অনুষ্ঠান দেখানো হচ্ছে, বাঙালি বিয়ের মতো অনুষ্ঠান দেখানো হতো, একটা পাঞ্জাবি বদ্রি এদেরই বিয়ে মানে দেখানো হতো। এই নিয়ে যারা চিত্র সমালোচক, যারা সিনেমাকে সমস্ত অ্যাঙ্গেল ধরে, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে জানেন, বা 180 ডিগ্রি ধরলাম, 360 না ধরে, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে এই ইঙ্গিতগুলো দিয়েছেন। সেই কারণে পাশ্চাত্যের যারা চিত্র পরিচালক বা ক্রিটিক যারা রয়েছেন, তাদের কাছে খুব একটা বলিউড আমল পায়নি। এ দুঃখ বলিউডের অনেকেরই আছে, বিভিন্ন সময় ইনিয়ে বিনিয়ে কথা, কিন্তু এই দুঃখটা বা এই ধরনের হীনমন্যতা বোধ যদি বা থেকে থাকে, সেটা যদি পর্যবসিত হয় যে একটা কোনো বিদ্বেষের দিকে বা ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃতির দিকে, তখন তো চুপ করে বসে থাকার কোনো কারণ নেই। সবাই হয়তো সবটা খুলে বলছেন না, কেন আমি এখানে দেখছি প্রচুর মানুষ প্রতিবাদ করেছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রতিবাদ করেছেন, এমনকি বেশ কিছু বামপন্থীর রাজনৈতিক দল, তাদের সাংস্কৃতিক সংগঠন, তারা প্রতিবাদ করছেন। তারা বলছেন এটা বিজেপি RSSের পরিকল্পিত একটি চক্রান্ত।
তারা বিভিন্ন উদাহরণ দিয়ে দেখেছেন, শুধু সিনেমা না, বিভিন্ন ক্ষেত্রে নাম পরিবর্তন, ঐতিহাসিক স্থানের, বা হচ্ছে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের বিকৃতভাবে উপস্থাপিত করা, এগুলো রয়েছে। আমার ঠিক মনে পড়ছে একটি বহুজাতিক পানীয় সংস্থা শাহরুখ খানকে দিয়ে একটা বিজ্ঞাপন করিয়েছিল, এবং সেই বিজ্ঞাপনে ধুতি পাঞ্জাবি পরিহিত শাহরুখ খান, বাঙালিরা যেভাবে হিন্দি বলে সেইভাবে তাকে রিপ্রেজেন্ট করানো হয়েছিল। সেই সময় প্রতিবাদ হয়েছিল এবং বলা হয়েছিল যে হিন্দি ভাষাভাষী মানুষ বাংলা ঠিক করে বলতে পারে। দেখবেন অধিকাংশ হিন্দি ভাষাভাষী রাজনীতিবিদ থেকে সবাই পশ্চিম বঙ্গাল, আরে পশ্চিমবঙ্গ উচ্চারণ করাটা কি খুব কঠিন? বাঙালিরা অন্তত সবকটা রাজ্য তো পরিষ্কার করে উচ্চারণ করতে পারে। নেতা আসছে পশ্চিম বঙ্গাল, পশ্চিম বঙ্গাল বলে কোনো রাজ্য কি ভারতে আছে? এই প্রশ্নগুলো যখন ওঠে তখন ডেফিনেটলি হয়তো আপনার মনে হতে পারে প্রশ্নটা হচ্ছে লাইটার ভঙ্গিতে বলছি, আসলে এর মধ্যে একটা সাংস্কৃতিক আধিপত্যবাদ যদি প্রতিস্থাপনের বিষয় থাকে বা ইচ্ছাকৃতভাবে কারোর অবদানকে যদি একটু খাটোভাবে দেখানো যায়, তখন সেটা হয়ে যায় রাজনৈতিক বিষয়। এবং তাই হয়েছে, রাজনৈতিক দল অনেক প্রতিবাদ করেছেন। বাংলা পক্ষ নামে বাঙালি অধিকারের জন্যে যে সংগঠন, অত্যন্ত পপুলার একটি সংগঠন রীতিমতো হয়ে উঠেছে, তারা এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন। তারাও তারা বলছেন অক্ষয় কুমারকে যদি তিনি আসেন তাকে কালো পতাকা দেখানো হবে। আসলে অক্ষয় কুমার বলুন বা হিরো বা হিরোইন, অনেকটা সেলিব্রিটি কাল্টের মধ্যে তারা তো ঢুকে পড়েন, ফলে সাধারণ সবাই মনে করেন যে এরাই হচ্ছে আসল বদমাইশিটা করেছেন। আবার কেউ কেউ বলছেন, একজন বাংলা চিত্র পরিচালক আছেন, নামে জনপ্রিয়, ছবি কতটা জনপ্রিয় আমি বলতে পারবো না, নাম আর বলছি না, তিনি বলেছেন এটা রিসার্চ টিমের ভুল। রিসার্চ টিম, আসলে রিসার্চ কারা করছে আপনি জানতে পারবেন না। রিসার্চ টিম যদি ডেফিনেটলি রিসার্চ টিমের উচিত সমস্ত রিসার্চের সমস্ত দিকটা তুলে ধরা, তা এরপর পরিচালক বা প্রযোজক যিনি রয়েছেন তিনি ঠিক করবেন যে কতটা যাবেন, কতটা দূর অবধি ন্যারেটিভটাও দেখাবেন বা কিভাবে দেখাবেন, সেটা শর্ট টেকিং কী হবে, চিত্রনাট্য কী হবে, সেটা পরিচালক চিত্রনাট্যকারের সাথে বসবেন। এই সমস্ত কিছু এখন আদৌ বসা হয় কি না জানি না, কেন শুরুতেই যেটা বললাম, সিনেমা এখন অনেকটা কর্পোরেট এবং মেকানিক্যাল। হয়তো চিত্রনাট্যকার চিত্রনাট্য ফেলে দেবেন, তারপর শর্টের সময় শোনা যায় যারা বড় বড় সেলিব্রিটির নায়ক, তারা ইনভেস্টও করেন সিনেমায়, তারা তখন প্রভাব খাটাতে শুরু করেন। অনেকে রোলটা বেড়ে যায় বা তার ম্যাচুইজম, হিরোইজমটাকে অনেক বেশি স্থাপন করে, হয়তো এই কারণে অক্ষয় কুমারকে নিশানায় নিয়ে আসা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কিছুতেই ভোলা যাচ্ছে না, ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম সিং হয় কী করে? এটা তো ইচ্ছাকৃত নয়। কি অনেক বলবেন চালাকি করা যায়, এটা তো অনুপ্রাণিত ঘটনার অনুপ্রেরণা। সব ঘটনা অনুপ্রেরণা হয় না। জালিয়ানওয়ালাবাগ পৃথিবীর ইতিহাসে তো দ্বিতীয়বার ঘটেনি, বা মুজাফফরপুরে যখন বোমাটা ছোড়া হচ্ছে কিংসফোর্ডের উদ্দেশ্যে, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি তারা এটা করছেন, এবং তারপর যখন পলাতক হচ্ছেন তারা ধরা পড়ছেন। গোটা প্রক্রিয়াটা আপনি যতই এটা ফিকশনাল করুন, তার মধ্যে আপনার সেই লিবার্টি থাকতে পারে না। ঐতিহাসিক ঘটনার বিকৃতি হলেই এটা ভয়ঙ্কর একটা স্পর্শকাতর দিক যায়। স্বাভাবিক নানাভাবে প্রশ্ন আসছে যে বলিউডের বা বিভিন্ন জায়গা থেকে বারবার করে এই ধরনের বিষয় কেন আসে। বাঙালির হিন্দি উচ্চারণ নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, দক্ষিণ ভারতের উচ্চারণকে নিয়ে অনেক হয়েছে। এই সমস্ত কুকীর্তিগুলো তো বলিউড স্থাপন করেছে। ভারতীয় সিনেমাকে বিদেশে বিপণনের ক্ষেত্রে বা ভারতের ইমেজ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিনেমার মাধ্যমে। কী অবদান বলিউড রেখেছে? আমি যদি পাল্টা প্রশ্ন এটা করি, তাহলে তো একটা শূন্যগর্ভ বাগাড়ম্বর সর্বস্বই তো যুক্তি আসতে হবে। বরঞ্চ বাংলা ছবি হোক বা মালায়ালাম ছবি হোক, ইভেন মারাঠি ছবি হোক, তারা অনেক বেশি ইতিহাস সচেতন। যেহেতু বিজেপি আরএসএসের উদাহরণ এসেছে, আমি কিছুদিন আগে ছত্রপতি শিবাজির উপর অনেকগুলো আরএসএস ছবি আছে শৌরিল টাইপের, সেখানে তাদের এই যে যখন কার্যক্রম হয় সেখানে সেগুলো দেখানো হয়। এরকম একটা দুটো ছবি এমনি দেখার সৌভাগ্য হয়েছে, বা আমি দেখেছি সেখানে ইতিহাস বিকৃতি হয়তো ম্যাগনিফাই করা হয়েছে। ডেফিনেটলি অনেক ক্ষেত্রে ম্যাগনিফাই করা হয়, সিনেমাকে বলা হয় লার্জার দ্যান লাইফ, সেখানে অনেকটা লার্জার দ্যান লাইফ হিসাবে নিয়ে এসেছে। কিন্তু ছত্রপতি শিবাজির নাম তো আর ভুল করে করা হয়নি, যেটাতে অনুপ্রাণিত হয়ে একটি চরিত্রকে আমরা তৈরি করলাম, এরকম তো করা হয়নি।
তাহলে এই ক্ষেত্রে এই সবগুলো আসছে কেন? এখনও পর্যন্ত কোনো ঠাস বুনোর যুক্তি কিন্তু আসেনি নির্মাতাদের পক্ষ থেকে। তারা ভাবছেন যাক ছবি রিলিজ হয়ে গেছে, পকেটে টাকা এসেছে, কি আসেনি এই নিয়ে আর বিতর্ক করে লাভ হবে কি? কিন্তু একটা অ্যাটিটিউড গোটা বাঙালিকে কিন্তু নতুনভাবে ভাবতে হবে। শুধু প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেই এটা হবে না। যে যে যুক্তিগুলো আছে, অনেকেই এখন যান মুম্বাইতে কাজ করতে, আগে আরও বেশি যেতেন, আগে একটা তাদের স্বীকৃতি বেশ অনুভূত হতো এবং হচ্ছে তারা কেউ কেউ নায়কও হয়েছেন, পরিচালক হয়েছেন। অন্তত সুজয় ঘোষ আমার দেখার শেষ একজন খুব সুন্দর তিনি ছবি বানান, বা আরও অনেকে এরকম সুজয় ঘোষের নাম যেমন বললাম, তারপর হচ্ছে যিনি রয়েছেন আরও একজন সরকার, দুজন সরকার আছেন যারা দুর্দান্ত বলিউডে তারা ভালো ছবি বানাচ্ছেন। তাদের ছবির মধ্যে একটা শিল্প সুষমা থাকে, বিনোদন থাকে। কিন্তু এই যে বিবেক ওবেরয় বা এই যে যিনি নামটা তো ভুলে যাচ্ছি, মিস্টার নেগি তিনি যে করেছেন, বা হচ্ছে করণ জোহরকে নিয়ে কী বা বলবো। করণ জোহর একজন সেলিব্রিটি কাল্টের মানুষ, তিনি সেলিব্রিটি সন্তানদেরকে সিনেমায় ইন্ট্রোডিউস করান, তার একটা অন্য একটা জনার তিনি তৈরি করেছেন। তো এই ধরনের ইতিহাস বোধ নিয়ে অনেক ক্ষেত্রে হয় সবই তো অ্যাটেম্প নিলাম, একটা ইতিহাসের উপর তাহলে ছবি করি, বেশ ইতিহাস খাচ্ছে, তার মধ্যে যদি একটু বিজেপি আরএসএসকেও খুশি করা যায়, একটু আরএসএস একটু হলুদ যদি ছিটিয়ে দেওয়া যায়, তাহলে একটা উপবাদ হবে। এইভাবে হয় না। এবং এটা যেটা হয়েছে যে অত্যন্ত সতর্কতার সাথে আগামী দিনে ভাবা উচিত। বাংলায় যারা প্রতিবাদ করছেন তাদের প্রতিবাদ খুব ন্যায্য, তার কারণ বাঙালি যারা ইতিহাস রয়েছেন, অনেকে তো ছবি করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে ছবি অনেকে করেছেন, তারপর মাস্টারদা সূর্য সেনকে নিয়ে হিন্দিতে দেবালয় ব্যানার্জি তিনি সিনেমা বানিয়েছেন। তারপর আরও অনেক উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, কিন্তু দেশভাগ বা আরও বড় বড়, বা বাংলায় ধরুন শশাঙ্ক শাসন আমল নিয়ে ওই ধরনের কোনো ছবি হয়নি, যদিও যোধা আকবর থেকে কত ধরনের ছবি, সেগুলোর আবার নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে। ইতিহাসের এই দিক দেখানো হলো, ওই দিকটা দেখানো হলো না, বা এটাকে ম্যাগনিফাই করার উদ্দেশ্য হলো অন্যকে হচ্ছে আঘাত করা, এরকম নানা রকম যুক্তি এসছে। আপনারা এগুলো জানেন কি কি যুক্তি এসেছে। কিন্তু বাংলার যে স্বাধীনতা সংগ্রামের একটা মহত্বপূর্ণ অবদান রয়েছে, সেই নিয়ে বাঙালি শিল্পপতি, পুঁজিপতি, বিদেশে অবস্থানরত অনেকে কেউ এটা ভাবেননি। যদিও যখন বাংলাতে সিনেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যখন স্টুডিও সিস্টেম ছিল, সে নিউ থিয়েটার স্টুডিও হোক, বা যখন নিউ থিয়েটার্সের সাথে সাথে অন্যান্য যে সময় অরোরা ফিল্ম স্টুডিও হোক, তারা অনেকেই এই সময় তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বেশ কিছু ছবি তারা তৈরি করেছিলেন। সেই ছবিগুলো মানুষ তখন হলে গিয়ে দেখতো, কেন হল ছাড়া তখন দেখার উপায় ছিল না। কিন্তু তারপরে একটা দীর্ঘ সময় দেখুন, আধুনিক সময়, বা যারা ধরুন ভারতীয় সিনেমা মানে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, অজয় কর, তরুণ মজুমদার, উত্তর যে জেনারেশন, গৌতম ঘোষ হোক বা উৎপলেন্দু চক্রবর্তী হোক, তারা কেউ কেউ রাজনৈতিক স্টেটমেন্টকে যে দক্ষতার সাথে তারা আনতে পেরেছেন, মানুষ হলে গিয়েও দেখেছে এবং পরবর্তী নিয়ে ব্যাপক চর্চা হয়েছে। ব্যাপক চর্চা বলতে কেউ কেউ তাদের ছবিগুলোকে রিভিউ করে, এবং তারপর হচ্ছে বিভিন্ন লিটল ম্যাগাজিনগুলো এগিয়ে এসছে, সিনেমা বিষয়ক যে সিনে ক্লাবগুলো ছিল তাদের পত্রপত্রিকায় এই নিয়ে লেখা হয়েছে, কত কিছু হয়েছে। তার পরবর্তী অধ্যায়টা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসছে, এবং এই সময়টায় বলিউড একটা যেন কোথাও ইচ্ছাকৃতভাবে কখনো হচ্ছে সিনেমা বা কখনো ওয়েব সিরিজের মাধ্যমে এই ধরনের একটা প্রচেষ্টা চালাচ্ছে, যে প্রচেষ্টার মধ্যে কেসরি 2 একটা খুব জঘন্য একটা কাজ করেছে। এটা ব্যাপারে গোটা পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রি হোক, রাজনৈতিক দল অন্তত ইউনিনিমাসলি একটা জায়গায় এসছে। এবার হচ্ছে বলিউডের বোঝা উচিত, দীর্ঘদিন ধরে একটা এই ধরনের মানসিকতাকে তারা পোষণ করে, যে মানসিকতার মধ্যে হ্যাট্রেড বা হচ্ছে একটু হচ্ছে ডিমিনিশ করে দেখানো বা আন্ডার দ্য বেল্ট হিট করা, এই বিষয়গুলো কিন্তু বলিউড বারবার করে করছে, এবং ভারতীয়তার নামে অনেকে গিয়ে দেখাচ্ছেন। আমরা জানি যে টিভি সিরিয়াল মানে ইডিয়ট বক্স যাকে বলা হয়, সিরিয়ালের মাধ্যমে
একটা সময় এই ধরনের কে সিরিজ এই সিরিজ নানা কিছু আসতো। শাশুড়ি বইয়ের এই গণ্ডগোলকে অবলম্বন করে কত ফ্যামিলি যে মাইক্রো ফ্যামিলি হয়ে গেছে, তারা আস্তে আস্তে শূন্যে বিলীন হয়ে যাচ্ছে। আজ তারা নিশ্চয়ই সেটা ভাবেন। এবং সেই সময় হচ্ছে টেলিভিশন সিরিয়ালগুলোতে এই ধরনের বস্তা পচা নানা ধরনের হচ্ছে বিকৃতিগুলোকে উপজীব্য করা হয়েছে। এটা এক ধরনের বিকৃতি, যেখানে একটা জাতি বা প্রজন্মকে যদি ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয় এবং সেটা যদি প্রতিবাদ না হয়, এটার ক্ষেত্রে প্রায় 1 মাস দেরিতে প্রতিবাদ হয়েছে। সেটা অনেকে ব্যঙ্গ আকারে বলছেন, রিলিজ করার সময় কেন দেখলেন না রে ভাই, এই ধরনের কী ছবি করছে, নানা ধরনের XYZ, তার সবাইটা দেখতে হবে নাকি, এরকম দায় নিয়ে কেউ বসে আছে নাকি? ভালো মতো ছবি হবে, ঠিকঠাক হবে, তবে না দেখবে। তাই 1 মাস পরে দেরিতে হলো, কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়ে এক জায়গায় এসেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং তার সাথে সাথে এর পরের পর্যায়টা আসা উচিত, তার কারণ আমরা দেখেছি বাংলা সিনেমা অনেক ক্ষেত্রে জায়গা পায় না। কলকাতা শহরে বিভিন্ন প্লেক্সগুলোতে হিন্দি ছবির আধিক্য। কেন এটা হবে? কোন রাজ্যে এটা হয়? কেন বাংলা ছবি দিয়ে কি বাণিজ্য করা যায় না? না, বাণিজ্য করতে গেলে একটা বিশেষ শুধু বাণিজ্য নয়, তার সাথে আরও কতগুলো এজেন্ডা কাজ করবে। তাহলে তো এবার মানে আরও সক্রিয় প্রতিবাদের দিকে এগোনো উচিত। নচেত একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিকে বিশ্বে স্থাপন করার ক্ষেত্রে বাংলা এবং বাঙালির অবদান আছে, তাকে তো অস্বীকার করা হয়। এবং তার সাথে এটা বলবো, আরও একটা ছবি নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি করেছেন বিবেক অগ্নিহোত্রী। তাকে নিয়ে, তার ছবি নিয়ে অনেক বিতর্ক বিভিন্ন হচ্ছে। কাশ্মীর ফাইলস, অনেকে বলেন কাশ্মীর ফাইলসের বিষয়টা সত্য, কিন্তু এত ভায়োলেন্স যদি কোনো সিনেমাতে থাকে, ভায়োলেন্স হলো সেটাকে পোর্ট্রে করা এবং সেটাকে যদি আরও বেশি ম্যাগনিফাইং হয়, তাহলে সিনেমার সৌকর্য বা সিনেমার এস্থেটিক্স কোথায় থাকে? জিরোতে চলে আসে। এরকম অনেকে সিনেমায় ভায়োলেন্স পছন্দ করেন, বহু মানুষ করেন না। তাই বিবেক অগ্নিহোত্রীর ছবি বিতর্কিত হয়েছে। বা হচ্ছে যেখানে তিনি লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে তার যে মৃত্যু, সেটা যে অত্যন্ত সন্দেহজনক ধোঁয়াশায় ভরা, সেটাকে নিয়ে তিনি আরও একটা ছবি বানিয়েছেন। তার ছবিতে মিঠুন চক্রবর্তী বা হচ্ছে তার যে স্ত্রী, তিনি অত্যন্ত ভালো একজন অভিনেত্রী, তার ছবিতে প্রযোজনাতে হিসাবেও থাকেন। তিনি থাকেন। বেঙ্গল ফাইলস নামে সেই ছবিটা নাকি আসছে। স্বাভাবিকভাবে 2026-এ পরিস্থিতি হচ্ছে নির্বাচন, এবং বাংলাদেশ থেকে শুরু করে এখানে ভারতীয় জনতা পার্টি, RSS, যেমন তৃণমূল কংগ্রেসকে বলে মুসলিমদের তোষণ করছে। পাল্টা তৃণমূল কংগ্রেস 2024-25 নির্বাচনে বলেছে বহিরাগত, অর্থাৎ বহিরাগত সংস্কৃতি আমদানি করা হচ্ছে, বহিরাগতরা এসে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে দখল করছে, চাকরি, কাজ, ব্যবসা, ফুটপাত, টেন্ডার দখল করে নিচ্ছে, এরকম একটা কিন্তু ন্যারেটিভ ডেভেলপ করে গেছে। এমতো পরিস্থিতিতে বেঙ্গল ফাইলস, তার নাকি টিজার বেরিয়েছে, এবং সেই টিজারে যা যা দেখানো হয়েছে আমি অবশ্য দেখিনি, কিন্তু বেঙ্গল ফাইলস নিয়ে ইতিমধ্যে কিন্তু এই বিষয়টাকে বলা হয়েছে। যা কিছু হোক, এই ধরনের রাজনৈতিক সিনেমা বানানোর যোগ্যতাও সকলের থাকে না। অনেক রাজনৈতিক সিনেমা হচ্ছে, বিশ্বব্যাপী হচ্ছে, ল্যাটিন আমেরিকার সিনেমাগুলো অনেকে রয়েছেন, জানি না বলিউডের রিসার্চাররা বা পরিচালকরা এগুলো কতটা দেখেছেন, বা দেখলে তার থেকে একটু চাড়ানা, তারপর একটু নাচা গানা সব মিলিয়ে যে খিচুড়ি এটা তারা বানান, অনেক ক্ষেত্রে এটা উপজীব্য হবে না। কেন এইসব বানাতে গেলে ধক থাকতে হবে। এই ধক তো সবার থাকে না। ধক ঋত্বিক ঘটকের ছিল, বা গৌতম ঘোষ যখন পাড় বানাচ্ছেন ধক ছিল, বা উৎপলেন্দু চক্রবর্তী যখন হচ্ছে চোখ বলে যে সিনেমাটা, যেখানে ওমপুরি, সামানান জালান এদের অসামান্য অভিনয় রয়েছে, তাদের ধক ছিল। বা ধক ছিল হচ্ছে খাজা আহমেদ আব্বাসের কথা বলবো, সাত হিন্দুস্তানি, বা MS সত্তুর গরম হাওয়া, ভারত পাকিস্তান বা দেশভাগ নিয়ে একটা যে কি অসামান্য একটি সিনেমা হতে পারে, বিশ্ব সিনেমার ইতিহাসে একটি অসামান্য সিনেমা হিসাবে এটা পরিগণিত হয়। এ ধক আছে, তাদের ধক বলে একটি শব্দ আছে, এ ধকটা থাকতে হবে। বিতর্কের জন্য বিতর্ক করব, তারপর হচ্ছে গর্তে লুকিয়ে যাব, এই ধরনের যারা করছেন তারা গলাধ্যকরণ করাচ্ছেন। এই কারণে তারা হচ্ছে ওই একটা কথা ছিল, সেটা হচ্ছেন বিখ্যাত যিনি চিত্র পরিচালক ছিলেন, যখন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তৈরি হলো,
সের্গেই আইজেনস্টাইন বা কুলেশাভ স্কুলে তিনিও একজন বিখ্যাত ছাত্র ছিলেন, হেনরিক কাউফম্যান, যিনি জিগা ভার্তভ নামে বিখ্যাত। তার অসামান্য ছবি রয়েছে গোটা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ক্লাসিক ছবি হিসাবে এগুলো ধরা হয়। তার একটা কথা ছিল, তিনি বলেছিলেন, যোগান দেওয়া আবেগের ভারে খচ্চরের ন্যায় নুব্জ হয়ে থাকা সিনেমা হলে শান্ত দর্শকেরা এবার একটু উঠে দাঁড়ান, একটু জেগে উঠুন, দেখুন হলিউড আপনাদের কী আবর্জনা গেলাচ্ছে। তিনি এরকম লিখেছিলেন, যোগান দ্বারা আবেগের ভারে, অর্থাৎ সাপ্লাইড ইমোশন। এই যে একটা হিন্দু মুসলমান, এই যে এরকম একটা পরিস্থিতি, এরকম এরকম গলার শিরা ফুলিয়ে ডায়লগ, এই সমস্ত বলে যা করছেন, একটু একটু নিবৃত্ত হন, বা আপনারা শান্ত না হলে দর্শক আপনাদেরকে শান্ত করার চেষ্টা করবে এরপর। আর বলি যে বসু যখন সিং করে দিচ্ছেন, তাহলে কি আর বলবো, চিত্র পরিচালক এবারের মতো হয়তোবা আপনারা ক্ষমা পেয়ে যেতে পারেন। আর অক্ষয় কুমারের কথা যারা বলছেন যে তাকে কালো পতাকা দেখানো হবে, তিনি ইতিমধ্যেই, তার অনেক বয়স হয়েছে, দীর্ঘদিন ধরে অভিনয় করছেন। এখন তারপর তিনি সমবয়সীদের সাথে অভিনয় করতেন, সে লড়াইয়ে এসে তারপর হাঁটুর বয়সীদের সাথে লড়াই করে এখন চেটোর বয়সীদের সাথে লড়াই করছেন। ফলে আপাতত তাকে বয়সের একটা অ্যাডভান্টেজ দেওয়া যায়, মানে বেনিফিট অফ এজ। আমরা বলবো তাকে বেনিফিট অফ এজ দেখেন, কালো পতাকা দেখাবেন না। কালো পতাকা সবাইকে দেখানো, আরও অনেক চরিত্র আছে, এবারের মতো তাকে ক্ষমা করে দিন। আর বরঞ্চ দর্শকদের আমরা বলবো যে এই ক্ষেত্রে আপনারা সচেতন হন। জিগা ভার্তভের কথাটা মনে করিয়ে দিলাম। তিনি যারা দেখছেন এই ভিডিওটি, তারা যাবেন জিগা ভার্তভ নিয়ে আপনারা একটু সার্চ করে নেবেন। পলিটিক্যাল সিনেমা হোক বা একটা জাতি যখন অত্যন্ত সংকটে থাকেন, সেই সময় কী ধরনের রূপকাত্মকভাবে বিভিন্ন মিলিটারি জুন্টার যখন শাসনাধীন থাকে একটা দেশ, কিভাবে ছবি বানাতে হয় তার নানা উদাহরণ আছে। শেষ একটা উদাহরণ হিসেবে আপনাদের বলি, 1973 সাল চিলিতে তখন বামপন্থী আলেন্দে সরকারকে পতন ঘটানো হয়েছে এবং তার তখন একটা ডকুমেন্টারি তৈরি হচ্ছিল। ঠিক সেই সময়ে সেনাবাহিনী গিয়ে অ্যাটাকটা করে এবং সেই যে ছবিটি তথ্যচিত্রের যিনি ক্যামেরাম্যান ছিলেন, সেই সেনাবাহিনী গুলিতে তিনি মারা যান। আলিন্দেও মারা গেছিলেন এবং কিন্তু মারা যাবার আগে পর্যন্ত তিনি কিন্তু ক্যামেরার কাট করেননি। ফলে ক্যামেরায় ধরা পড়েছিল কীভাবে আলেন্দেকে মারা হচ্ছে। এবং তারপরে আলেন্দে সরকারের পতন পর পিনাচেত সরকার, যে সামরিক জুনটা তৈরি হয়, সেখানে একটা সিনেমা তৈরি হয়েছিল। দুটো ইউনিট গিয়ে তারা ছদ্মবেশ নিয়েছিল। মিগুয়েল লিটিন পরিচালনায় ক্ল্যান্ডেস্টাইন ইন চিলি বলে একটি বিখ্যাত ছবি আছে, পেয়ে যাবেন ইউটিউবে, এগুলো সব পেয়ে যাবেন। ক্ল্যান্ডেস্টাইন ইন চিলি, দুটো ইউনিট যাচ্ছে, কেউ কাউকে জানে না তারা কিভাবে করবে, ছদ্মবেশ নিয়ে প্লাস্টিক সার্জারি করতে হয়েছিল। এমতো অবস্থায় তারা ছবিটা করে নিয়ে এসেছিলেন এবং তার উপর সাক্ষাৎকার নিয়েছেন। ছবিটা কিভাবে সাক্ষাৎকার ভিত্তিক একটি উপন্যাস লিখেছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই গ্যাব্রিয়েল মার্কেজ। তাই অনেক উদাহরণ আছে। শেষে ওই কথাটা বললাম বারে বারে, ধক চাই, ধক। ধক নেই, নেগি সাহেবেরও নেই, করণ জোহরেরও হয় নেই। তাই অক্ষমের প্রলাপ বলে যেরকম একটা শব্দ আছে, সেই কারণে ক্ষুদিরাম বসুর মতো ওই রকম ম্যাগনিটিউডের একজন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে, বা বারিন ঘোষের মতো ওই রকম মাপের একজন স্বাধীনতা সংগ্রামী, যারা অনুশীলন সমিতি যুগান্তরে সেই সমস্ত বীর বিপ্লবীদেরকে নিয়ে এই রকমভাবে করতে পারে, এদের ধিক্কার জানাবার মতো শক্তি আমার অবশিষ্ট নেই। তাই ক্ষমা করবেন, মাফ করবেন, এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আর আর প্লাস নিউজ সাবস্ক্রাইব করুন।